কর্মী সংগ্রহের উৎস। আমি আবারও বলি, আজকে ক্লাস যে বিষয়গুলো নিয়ে সাজিয়েছি, আমাদের অধ্যায়টির নাম কর্মী সংস্থান। কর্মী সংস্থানে আমরা পড়ব কর্মী সংস্থানের সংজ্ঞা, কর্মী সংস্থানের প্রক্রিয়া, কর্মী সংগ্রহ এবং কর্মী সংগ্রহের উৎস। আমরা একটার পর একটা আমরা চলে যাই। প্রথমে যাব আমরা কর্মী সংস্থানের সংজ্ঞা। কর্মী সংস্থান বলতে আমরা কি বুঝি? বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে বলবো কর্মী সংস্থান বলতে একটা প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ বা জোগাড় করাকে বোঝায়। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্তর অনুযায়ী কর্মীর দরকার হয় এবং কর্মীর যে প্রয়োজন হয়, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনও তার কর্মী প্রয়োজন হতে পারে। নতুন পদ তৈরি হওয়ার জন্য কর্মী দরকার হতে পারে, অথবা কেউ অবসরে গেলে কর্মী দরকার হতে পারে, কোনো কর্মীকে বদলি করার জন্য কর্মী দরকার হতে পারে, কোনো কর্মীর পদোন্নতি করার জন্য কর্মী দরকার হতে পারে। সকল কিছুর জন্যই কিন্তু একটা প্রতিষ্ঠান কর্মী সংস্থান করে থাকে এবং এই সংস্থানকে বলা হচ্ছে কর্মী সংগ্রহ বা জোগাড় করা। এবং বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে কর্মী সংগ্রহের জন্য কর্মী সংস্থান নামে একটা বিভাগ থাকে। সেই বিভাগে কর্মী সংক্রান্ত সকল ধরনের কাজগুলো করে থাকে। সকল ধরনের কাজের ভিতর আছে শুধু কর্মী প্রয়োজন অনুযায়ী জোগাড় বা সংগ্রহ করাই না, কিন্তু কর্মী জোগাড় এবং সংগ্রহ করার পর যোগ্য কর্মীকে যোগ্য পদ দেওয়ার পর আরো যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে কর্মী সংক্রান্ত বিভিন্ন মূল্যায়ন করা, পদোন্নতি দেওয়া, কর্মীর উন্নয়নের জন্য কাজ করা, কর্মী বদলি করা, কর্মী বিভিন্ন সময়ে বোনাস বা মজুরি ব্যবস্থা করা, এবং কোনো কর্মী যদি অবসরে যায় তার সকল ধরনের চাকরি সংক্রান্ত, তার মজুরি সংক্রান্ত সকল কাজ ফয়সালা করা। তাহলে কর্মী সংস্থান বলতে আমরা বুঝি একটা প্রতিষ্ঠানে কোনো কর্মী বা সকল কর্মী সংক্রান্ত যে বিভাগ থাকে, সেই বিভাগ প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ বা জোগাড় থেকে শুরু করে কর্মী সংক্রান্ত সকল ধরনের কাজগুলোকে একত্রিত করে। কর্মী সংগ্রহ, পদোন্নতি, পদোন্নতি, মূল্যায়ন, মজুরি ব্যবস্থা করা, যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে তার পদ দেয়া, অথবা সকল কিছুই কিন্তু কর্মী সংস্থানের মধ্যে পড়ে। তাহলে কর্মী সংস্থানে আমরা একটা ধারণা পেলাম। এখন আমরা কর্মী সংস্থানের ধারণা পরে আমরা জানবো আমাদের কর্মী সংস্থানটা হলো, সংজ্ঞাটা আমাদের হলো। এখন আমরা জানবো কর্মী সংস্থানের প্রক্রিয়া। আমরা কিন্তু জেনেছি যে কর্মী সংস্থান অর্থই হচ্ছে কর্মী সংগ্রহ বা জোগাড় করা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী। তাহলে একটা প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী কিভাবে কর্মী সংগ্রহ বা জোগাড় করবে তার কিন্তু একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে, আমরা একটু আমাদের একে জানতে হবে প্রক্রিয়াটা কি। প্রথমে হচ্ছে আমরা যাচ্ছি কর্মী সংগ্রহের প্রক্রিয়া। কর্মী সংস্থানের প্রক্রিয়া কিন্তু আমাদের কর্মী সংস্থানের প্রক্রিয়া আমাদের 5টা ভাগ আছে। প্রথমে ভাগ হচ্ছে কর্মীর চাহিদা নিরূপণ। আমরা একটু লিখে তারপর ডিসকাস করব। চাহিদা নিরূপণ 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে কর্মী সংগ্রহ। তৃতীয় ধাপ হচ্ছে কর্মী নির্বাচন। চতুর্থ ধাপ হচ্ছে কর্মী নিয়োগ দান। পঞ্চম ভাগ হচ্ছে কর্মী প্রশিক্ষণ। আমি আবারও বলছি, আমরা কিন্তু কর্মী সংস্থান
প্রক্রিয়া বা ধাপগুলো যাচ্ছি। একটা প্রতিষ্ঠান যখন চিন্তা করে যে তার প্রতিষ্ঠানে কর্মী লাগবে, সে অথবা জোগাড় করবে, তাহলে সে কর্মীগুলো কিভাবে কোন ধাপে কর্মীগুলি সংগ্রহ করবে। সেখানে প্রথমে ধাপ নিয়েছে আমরা কর্মীর চাহিদা নিরূপণ। চাহিদা নিরূপণ অর্থ হচ্ছে একটা প্রতিষ্ঠানে নতুন কর্মী জোগাড় বা চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠানে কর্মীর চাহিদা কতটুকু আছে তা নিরূপণ করতে হবে। সে নিরূপণ করার প্রক্রিয়াটা হচ্ছে, একটা প্রতিষ্ঠান অনেক ধরনের বিভাগ থাকে, একটু তোমাদের বুঝিয়ে দে। অনেক ধরনের বিভাগ থাকে, প্রত্যেকটা বিভাগের চাহিদা নিরূপণ করার উপায় হচ্ছে সে বিভাগগুলোতে বর্তমানে কতজন কর্মী আছে এবং যদি পরিকল্পনা অনুযায়ী সে প্রতিষ্ঠান কাজ করতে চায় তাহলে ভবিষ্যতে কতজন কর্মী দরকার হবে। এটা হচ্ছে চাহিদা নিরূপণ। এক কর্মী সংস্থান বিভাগ প্রথমেই পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য কর্মী বাহিনী তৈরি করবে এবং সেই কর্মী বাহিনীর ভিতরে প্রথমেই তাকে জানতে হবে বর্তমানে বিভিন্ন বিভাগে কতজন কর্মী কর্মরত আছে এবং এই কর্মরত কর্মীর বাহিরে বিভিন্ন বিভাগে কতজন কর্মী তার দরকার হবে এবং প্রত্যেকটা বিভাগ তার চাহিদা অনুযায়ী কর্মীর সংখ্যা নির্ধারণ করে কর্মী সংস্থান বিভাগকে জানাবে। এটা হচ্ছে চাহিদা নিরূপণ। চাহিদা নিরূপণ যখন হয়ে যাবে তখন কর্মী সংস্থান বিভাগ কর্মী সংগ্রহের জন্য তৎপর হবে। কর্মী সংগ্রহ বলতে আমরা কি বুঝি? কর্মী সংগ্রহ বলতে আমরা বুঝি যখন একটা প্রতিষ্ঠান কর্মীর চাহিদা নিরূপণ হয়ে যায়, কোন বিভাগে কতজন কর্মী দরকার হবে, তখন সেই প্রতিষ্ঠান সেই সংখ্যক কর্মীকে, নতুন কর্মীকে অথবা যে কোনো উপায়ে চাহিদা পূরণের জন্য কর্মী সংগ্রহের জন্য কাজ করবে। কর্মী সংগ্রহ বলতে আমরা বুঝি যে কর্মী নিয়োগদানের জন্য সম্ভাব্য যোগ্য কর্মী বা যোগ্য কোনো ব্যক্তিকে শূন্য পদ পূরণের জন্য প্রতিষ্ঠান সেই ধরনের বিজ্ঞপ্তি বা সেই ধরনের প্রচার প্রসার করবে যাতে ওই পদে চাকরি পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীরা স্বেচ্ছায় আগ্রহী হবে এবং ওই শূন্য পদ পূরণের জন্য কোম্পানি সেই আবেদনকারীকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসবে। প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসবে অর্থই হচ্ছে কর্মীকে যোগ্য এবং দক্ষ মনে করবে যে সে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বুঝে ওই শূন্য পদে বা ওই সৃষ্টি পদে আবেদন করবে এবং আকর্ষণীয় কিছু প্রাপ্তির জন্য আবেদনকারী আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পর্যন্ত নিজেকে নিয়ে আসবে। এটাকে বলবো আমরা কর্মী সংগ্রহ। এখন আমরা বলবো যে কর্মী সংগ্রহ, যে আমরা বললাম যে যোগ্য ব্যক্তিকে যোগ্যভাবে প্রতিষ্ঠান পর্যন্ত আবেদনের মাধ্যমে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন ভাবে হয়ে থাকে। কর্মী সংগ্রহ শুধুমাত্রই যে একটা শূন্য পদ অথবা একটা নতুন সৃষ্টি পদ, বিভিন্ন কারণে কিন্তু কর্মী সংগ্রহ হতে পারে। কর্মী সংগ্রহের উপায়গুলো যদি আমরা জানি, যে প্রতিষ্ঠান তার নিজের প্রয়োজনে কর্মী সংগ্রহের প্রয়োজন বোধ করে এবং এই নিজের প্রয়োজনে যখন প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যখন কর্মী সংগ্রহের প্রয়োজন বোধ করে, তখন কিন্তু প্রতিষ্ঠান তার বিভিন্ন পর্যায় থেকে কর্মী সংগ্রহ করার চেষ্টা করে। প্রথমেই কিন্তু একটা প্রতিষ্ঠান চাইবে যে তার কর্মী সংগ্রহের বিষয়টা সে যেন তার প্রতিষ্ঠানের ভিতর থেকে সংগ্রহ করতে পারে এবং ভিতর থেকে সংগ্রহ করাটা হচ্ছে যে যদি প্রতিষ্ঠান ভিতর থেকে কর্মী সংগ্রহ করতে পারে তাহলে সে প্রথমে চেষ্টা করবে তার অভ্যন্তরীণ যে কর্মরত কর্মীরা আছে তাদের ভিতর থেকে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মী সংগ্রহ করা যায় কিনা। যদি সংগ্রহ করা যায় তাহলে সেই কর্মী সংগ্রহের সে উৎসটাকে বলবো আমরা অভ্যন্তরীণ উৎস
এবং যদি এমন একটা পদ বা এমন একটা শূন্য পদ সৃষ্টি হয় যেখানে যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন কর্মী ভিতর থেকে সংগ্রহ করা যাচ্ছে না, তখন তাকে অভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হয়। তাহলে আমাদের কর্মী সংগ্রহের আমরা দুটো উপায় সংগ্রহ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। তাহলে আমাদের প্রথমে আমরা কর্মী সংস্থানের প্রক্রিয়া প্রথম যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে আমার চাহিদা নিরূপণ। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কর্মী সংগ্রহ, মানে চাহিদা নিরূপণ করার পর কর্মী সংস্থান বিভাগ কর্মী সংগ্রহের জন্য তৎপর হবে এবং বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করে সে পদগুলো পূরণ করে যোগ্য এবং দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের চাহিদা নিরূপণ হলো, যখন আমাদের কর্মী সংগ্রহ হলো, কর্মী সংগ্রহের এই ধাপে কিন্তু আমরা দেখব কর্মী কিভাবে নির্বাচন হয়। কর্মী নির্বাচন বলতে আমরা কি বুঝি? কর্মী নির্বাচন কিন্তু কর্মী সংস্থান বিভাগের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদাভাবে তার নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দেয় এবং এই নির্বাচনের বিষয়টা এমন যে কোনো কর্মীকে যখন নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত আনা হয়, তার অর্থই হচ্ছে কর্মীকে কর্মী সংগ্রহের উদ্দেশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে কর্মীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়, আবেদনপত্র সংগ্রহ করে বাছাই করা হয়, বাছাই করার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিভিন্ন পর্যায় অতিক্রম করে নির্বাচন করা হয় এবং এই নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার ভিন্ন নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এবং এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু কর্মীরা তাদের যোগ্যতা এবং দক্ষতা প্রকাশ করতে পারে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানও তার যোগ্য এবং দক্ষ কর্মী পেয়ে থাকে। যখন কর্মী নির্বাচিত হয়ে যায়, তখন কিন্তু বেশ কিছু সংখ্যক কর্মীদের মধ্য থেকে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানের জন্য যেটা যোগ্য এবং দক্ষ সেই কর্মীকে কিন্তু নির্বাচন করা হয়। নির্বাচন করার পর পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে কর্মী নিয়োগদান। কর্মী নিয়োগদানের অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিষদ বিভিন্ন পর্যায় অতিক্রম করে কর্মী নির্বাচন করার পর সেই কর্মীকে কিন্তু তারা লিখিতভাবে বা বিভিন্ন উপায়ে জানিয়ে দেওয়া হয় যে ওই কর্মী বা ওই আবেদনকারী নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত হওয়ার পর তাকে লিখিতভাবে অনেক সময় তাকে জানানো হয় অথবা মৌখিকভাবে জানানো হয় এবং যথাসময়ে নিয়োগপত্র দিয়ে সেই কর্মীকে নিয়োগদানের জন্য আহ্বান করা হয়। কর্মী যদি মনে করে যে এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য তার মন মানসিকতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা তাকে সাপোর্ট দিবে, সে তাহলে সেই প্রার্থী এবং সেই আবেদনকারী সেই নিয়োগপত্রটি সংগ্রহ করবে এবং যথা সময়ে যথা তারিখে সে প্রতিষ্ঠানে নিয়োগদান করবে। তাহলে আমাদের কর্মী নিয়োগ পর্যন্ত আমাদের হলো, পরবর্তী হচ্ছে আমরা প্রশিক্ষণ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর্মী সংস্থানের যে প্রক্রিয়াটা জেনেছি, তোমাদের বইতে কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়া আলাদাভাবে আলোচনা করা হবে। যেহেতু প্রক্রিয়াতে আমরা আলোচনা করেছি, সেই জন্য প্রক্রিয়াটা থেকে আমাদের কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয় এবং সেই প্রশ্নগুলি শুধু আমরা যদি বুঝি সেই কারণে প্রক্রিয়াটা আমি আলোচনা করলাম। এখন আমরা যদি যাই, আমরা কি শেষ করেছি আমাদের আজকে পাঠ পরিকল্পনা অনুযায়ী আমরা সংজ্ঞা শেষ করেছি, আমরা কর্মী সংস্থান প্রক্রিয়া শেষ করেছি। এখন আমরা কর্মী সংগ্রহতে চলে যাব। কর্মী সংগ্রহ বলতে আমরা কি বুঝি? কর্মী সংগ্রহ বলতে কি বুঝি সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। কর্মী সংগ্রহ বলতে আমরা বুঝি উপযুক্ত এবং যোগ্য কর্মীকে আবেদনপত্র আবেদন মাধ্যমে প্রতিষ্ঠানের পর্যন্ত নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করা বা অনুপ্রাণিত করা। তাহলে কর্মী সংগ্রহের
আমরা কি বলেছি, কর্মী সংগ্রহের উৎসটা কি, আমরা এখন আমরা কর্মী সংগ্রহের উৎসতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের লাইভ ক্লাস, চাইলেও কিন্তু আমরা বিভিন্ন সময় মতামত দিতে পারবো, কমেন্টস করতে পারবো। আমি সকল ধরনের কমেন্টস, সকল ধরনের মতামত কিন্তু অবশ্যই দেখব, উত্তর দিব, আলোচনা করব। যেহেতু আমাদের নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমরা এই ক্লাসটা সম্পন্ন করব, এই সময় হয়তো পারবো না, কিন্তু আমরা যখন পরবর্তী ক্লাসে যাব, ক্লাস শেষ করার পরে সমস্ত কমেন্টস, তোমাদের মতামত, তোমাদের ইচ্ছে, তোমাদের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আমরা এখন আমাদের মূল পড়াতে চলে যাই। আমরা শেষ করেছি কর্মী সংস্থানের সংজ্ঞা, শেষ করেছি কর্মী সংস্থানের প্রক্রিয়া। এখন আমরা কর্মী সংস্থানের প্রক্রিয়া যে অংশ কর্মী সংগ্রহ আছে, সেই সংগ্রহের একটা বড় অংশ নিয়ে এখন আলোচনা করব। কর্মী সংগ্রহ উৎসটা কি? আমরা কিন্তু বলেছি যে একটা প্রতিষ্ঠানের যখন কর্মী দরকার হয়, বিভিন্ন জায়গা থেকে কর্মী সংগ্রহ করা হয়, এবং এই কর্মী সংগ্রহ করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান দুটো উৎস বিবেচনা করে। একটা উৎস হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস, আর একটা উৎস হচ্ছে প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস। তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস বলতে বোঝায় একটা প্রতিষ্ঠান যখন তার নতুন কোনো পদ তৈরি হবে, অথবা নতুন শূন্য কোনো পদ হবে, দুই ক্ষেত্রেই কিন্তু কর্মী সংগ্রহের দরকার হয়। আমরা কি বলেছি, নতুন কোনো সৃষ্টিপদ বা কোনো শূন্য পদ। সৃষ্টিপদ হতে এমন যে, একটু উদাহরণ দিলে বুঝবো শূন্য পদ এবং সৃষ্টিপদটা কি। শূন্য পদ হচ্ছে যে আগে কখনো ওই পদে কোনো কর্মী ছিল না, সেটাকে আমরা শূন্য পদ বলবো। এবং সৃষ্টিপদ হচ্ছে সৃষ্টিপদ হচ্ছে আগে কখনো কোনো কর্মী ওই পদে ছিল না। আর শূন্য পদ হচ্ছে যে কর্মী এই নির্দিষ্ট কোনো পদে কর্মরত ছিল, কিন্তু বর্তমানে সে হয় চাকরি ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানের সুযোগে গিয়েছে, অথবা তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, অথবা তাকে বদলি করা হয়েছে। এভাবে কিন্তু পদ সৃষ্টি হতে পারে। যে কোনো উপায়ে পদটা সৃষ্টি হোক না কেন, একটা প্রতিষ্ঠান কিন্তু প্রথমে চাইবে তার অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায় কিনা। তাহলে আমরা কর্মী সংগ্রহের উৎস কয়টা পেয়েছি? একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। আমরা বলছি যে অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসর কিন্তু অনেকগুলো ভাগ আছে। অভ্যন্তরীণ উৎসগুলো কি কি হতে পারে একটু আমরা দেখি। অভ্যন্তরীণ উৎস প্রথমে হচ্ছে পদোন্নতি, তারপরে হচ্ছে বদলি বা পদাবনতি, তারপরে বলবো কর্মরত কর্মীদের সুপারিশ, বিভাগীয় সুপারিশ, আর এটা হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। তাহলে আমরা অভ্যন্তরীণ উৎস কি পেয়েছি? শ্রমিক সংগ্রহের ক্ষেত্রে আমরা বলেছি যে পদোন্নতি, আমরা বলছি পদোন্নতি, তারপরে বলছি বদলি বা পদোন্নতি, তারপরে বলছি আমরা কর্মরত কর্মীদের সুপারিশ, বিভাগীয় প্রধানের সুপারিশ, এবং যদি শ্রমিক সংঘ থাকে শ্রমিক সংঘের সুপারিশ। এখন আমরা একটু আলোচনা করলে তোমাদের কাছে খুব এটা সহজ মনে হবে। সহজটা হচ্ছে কি, যে পদোন্নতি। একটা আমরা কিন্তু বলেছিলাম যে কর্মী সংগ্রহ শুধুমাত্র নতুন পদ সৃষ্টির মাধ্যমে হবে তা না, কিন্তু নতুন পদ সৃষ্টির মাধ্যমের জন্য হতে পারে, শূন্য পদের জন্য হতে পারে, অথবা বিভিন্ন কারণে বদলি বা পদোন্নতি দিয়েও কিন্তু কর্মী সংগ্রহ হতে পারে। পদোন্নতির ক্ষেত্রে যদি আমরা বলি, কোনো ব্যক্তি যদি যোগ্য এবং দক্ষ হয়ে থাকে, তার
ইমিডিয়েট উচ্চতর পদটা যদি শূন্য হয়ে থাকে, তাহলে সেই বিভাগের যোগ্য এবং দক্ষতা যে ব্যক্তি থাকে, সেই ব্যক্তিকে পদোন্নতি দিয়ে সেই শূন্য পদটা পূরণ করা হয়। এটা কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো বাহিরে থেকে উচ্চতর পদে কর্মী নিয়োগের ঝামেলাটা পূরণ না করার জন্য, ঝামেলাটা অবহেলা করার জন্য এই পদোন্নতির মাধ্যমে উচ্চতর কোনো পদটা পূরণ করে থাকে। এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন পর্যায়ে বিবেচনা করে পদোন্নতি দিয়ে থাকে। হতে পারে কেউ জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, হতে পারে মেধা বা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, আবার হতে পারে মেধা ও যোগ্যতা জ্যেষ্ঠতা, তিনটে উপায়ে পদোন্নতি হতে পারে। এই পদোন্নতির মাধ্যমে যে সুবিধাটা হয় কোম্পানির ভিতরে যে কর্মরত ব্যক্তিরা থাকে, কর্মরত যে অধীনস্থ কর্মীরা থাকে, তারা যদি কাজ করে যোগ্যতা এবং দক্ষতা প্রকাশ করতে পারে, তখন তাদের পদোন্নতি দিয়ে যদি উচ্চতর পদে আরোহণ করা হয়, তখন তাদের যোগ্যতায় এবং দক্ষতার ভালো একটা সুফল পেয়েছে বলে সে আত্মতৃপ্তি বোধ করবে এবং প্রতিষ্ঠানের প্রতি কাজে সে আরো মনোনিবেশ করবে। সেজন্য বেশিরভাগ প্রতিষ্ঠানই চায় উচ্চতর পদগুলো তার অভ্যন্তরে যেসব কর্মীরা যোগ্য এবং দক্ষ আছে, সেসব কর্মীকে নিয়োগদানের মাধ্যমে ওই উচ্চতর পদটা পূরণ করতে, যাতে সেই কর্মী তার যোগ্যতা এবং দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার শ্রমটা ভালো একটু পুরস্কার পেয়ে থাকে, যাকে বলে প্রেরণা দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের বদলি বা পদায়ন। বদলিটা হচ্ছে বিভিন্ন কারণে কর্মীদের বদলি দেওয়া হয়। যদি একই বিভাগ, একটা প্রতিষ্ঠানের ভিতরে যদি কোনো পদ শূন্য হয়ে থাকে, তখন সেই পদের জন্য অভ্যন্তর থেকে বদলির মাধ্যমে কর্মী শূন্য পদটা পূরণ করা হয়। যদি মনে করি বিভিন্ন বিভাগ আছে একটা প্রতিষ্ঠানে, বা বিভিন্ন শাখা বা আঞ্চলিক অফিস আসে, সেই ক্ষেত্রেও কিন্তু বদলির মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মীকে বিভিন্ন শাখায় কর্মরত করার জন্য কর্মী শূন্য পদ পূরণ হয়ে থাকে। এছাড়াও কিন্তু অনেক সময় নেগেটিভ অ্যাপ্রোচ করেও কিন্তু বদলি করা হয়, অথবা পদায়ন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে হয়তো দেওয়া হয়েছিল, কোনো কারণে তার যোগ্যতা এবং দক্ষতা সে প্রদর্শন করতে পারেনি, কোম্পানিতে সে ভালো ফল দেখাতে পারেনি, সেখানে কিন্তু অনেক কর্মী কিন্তু পদায়ন হয়ে যায়। আমরা আরেকটা অভ্যন্তরীণ উৎস, আরেকটা বিষয় আছে কর্মরত কর্মীদের সুপারিশ। কর্মরত কর্মীদের সুপারিশ বলতে আমরা বুঝবো একটু এন্ট্রি লেভেলে বা প্রথম পর্যায়ে যে কর্মীরা থাকে, মানে ছোট পর্যায়ে যে কর্মীরা থাকে, অনেক সময় সেই কর্মীদের নিয়োগদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত যে কর্মীরা থাকে, তারা কিন্তু নিজেদের আত্মীয় স্বজন পরিচিত জন থেকে কর্মী এনে ওই ছোট পদগুলোতে কর্মরত করার জন্য আহ্বান করা হয়। এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা ভালো একটা ভূমিকা পালন করে নতুন কর্মী নিয়োগদানের ক্ষেত্রে। কারণ এই ছোট ছোট প্রতিষ্ঠান, ছোট পদগুলো যখন কর্মী নিয়োগ দেওয়া হবে, অনেক সময় এক তো বড় কোনো নিয়োগ কার্যক্রমের ভিতরে প্রতিষ্ঠান যেতে চায় না, সেখানে সময় সাপেক্ষ এবং অনেক সময় বিভিন্ন পর্যায় থেকে সুপারিশ থাকে, এবং আমরা বলবো সেটা ব্যয় সাফল্য। এই ব্যয় সংকলন করার জন্য এবং সময়টা সংক্ষিপ্ত করার জন্য বিভিন্ন পর্যায় থেকে সুপারিশের কাজটা অ্যাভয়েড করার জন্য বা সেটাকে বাদ দেওয়ার জন্য কর্মরত কর্মীদের তাদের সুপারিশকৃত ভাবে মাঝে মাঝে কর্মী নিয়োগ দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু বেশ সুপরিচিত যে কর্মরত কর্মীরা ছোট ছোট পদগুলোতে কর্মী নিয়োগের জন্য নিজেদের আত্মীয় স্বজন পরিচিত জন অথবা কোথায় কর্মরত আছে তাদেরকে ডেকে এনে কাজ দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে বিভাগীয় সুপারিশ।
বিভাগীয় সুপারিশের কথা বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী কাজ করে এবং বিভাগের প্রধান যে থাকে সে কিন্তু প্রত্যক্ষ পর্যবেক্ষণ করে প্রত্যেকটা কর্মীর কাজের ধরন অবলোকন করতে পারে। সেই জন্য বিভাগীয় প্রধান যদি মনে করে কোনো শূন্য পদ বা নতুন কোনো পদ তৈরি হয়েছে, সেখানে বদলির মাধ্যমে বা পদোন্নতির মাধ্যমে বিভাগীয় প্রধানের সুপারিশে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে। এভাবে কিন্তু একটা প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। তারপরে আমরা বলবো শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘের সুপারিশের কথা বলেছে। বাংলাদেশে শ্রমিক সংঘের সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু থাকে না। সাধারণত বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেল যেগুলো আছে, কলকারখানা যেগুলো আছে, হাজারখানেক শ্রমিক কাজ করে, তখন সেই শ্রমিকদের দাবি দাওয়া এবং অধিকার পাওয়ার জন্যই কিন্তু আইনগতভাবে শ্রমিক সংঘের কথা বলা হয়েছে। এবং যখন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ বা শ্রমিক শ্রেণী নিয়োগের বিষয়টা আসবে, তখন কিন্তু শ্রমিক সংঘের নেতারা এই তাদের শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে এবং সেই ভূমিকার মাধ্যমে কিন্তু শ্রমিক নেতারা এবং সংঘের মাধ্যমে বেশ কিছু শ্রমিক নিয়োগ হয়ে থাকে। আমরা কিন্তু কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নিয়ে একটু আলোচনা করব। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসগুলি কি হতে পারে? প্রথমে আমরা বলবো বিজ্ঞপ্তির মাধ্যমে। আমরা একটু লিখি বিজ্ঞপ্তি। বাহ্যিক উৎস প্রথমে হচ্ছে বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে চাকুরি সন্ধানী, তারপর হচ্ছে চাকুরি সন্ধানী, বিজ্ঞপ্তি, চাকুরি সন্ধানী, কর্মকমিশন, কর্মসংস্থান কমিশন, কর্মসংস্থান কমিশন। হতে পারে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, হতে পারে আউটসোর্সিং, হতে পারে 6 নম্বর, হতে পারে 6 নম্বরে আমরা যাচ্ছি মেধা শিক্ষা, 7 নম্বর হচ্ছে জব ফেয়ার বা চাকরি মেলা, এগুলো হচ্ছে আমাদের কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। আমি আবার বলি, আমাদের পয়েন্টস গুলো একটু ছোট জায়গা হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে বাহ্যিক উৎস, প্রথমে হচ্ছে বিজ্ঞাপন, 1 নম্বর বিজ্ঞাপন, 2 নম্বর হচ্ছে চাকুরি সন্ধানী, 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান কমিশন, 4 নম্বর হচ্ছে আউটসোর্সিং, 5 নম্বর হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা, 6 নম্বর হচ্ছে মেধা শিকার, 7 নম্বর হচ্ছে আমাদের চাকরি মেলা বা জব ফেয়ার। এখন আমরা একটু আলোচনা করি। প্রথমে বলবো আমরা বিজ্ঞপ্তি। এটা হচ্ছে সবচাইতে কর্মী সংগ্রহের সবচাইতে নির্ভরযোগ্য এবং বহুল প্রচলিত একটি পদ্ধতি, কর্মী সংগ্রহের একটি পদ্ধতি। সেখানে বলা হচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানে যদি দীর্ঘ সময় পরে কর্মী নিয়োগ দিতে চায় অথবা যোগ্য এবং দক্ষ সম্পর্ক কর্মী নিয়োগ দিতে চায় অথবা বেশি সংখ্যক কর্মী নিয়োগ দিতে চায়, তখন কিন্তু পুরো বাংলাদেশে থেকে যাতে অথবা বিভিন্ন অঞ্চল থেকে যাতে কর্মীরা আবেদন করতে পারে, সেই ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে যোগ্য, দক্ষ এবং বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সংগ্রহের উত্তম উপায় হচ্ছে বিজ্ঞপ্তি। এবং বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মীরা নিজেকে যোগ্য এবং দক্ষ প্রমাণ করতে খুব সহজে আগ্রহী বোধ করে। তারপরে হচ্ছে আমাদের চাকরি সন্ধানী। যারা নতুন পর্যায়ে পড়াশোনা শেষ করেছে, ডিগ্রিধারী হয়েছে, অনেক সময় তারা ওই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করার মতো কোনো বিজ্ঞপ্তি পায় না। সেক্ষেত্রে এইসব নতুন পাশ করা ডিগ্রিধারী শিক্ষার্থীরা নিজেরাই আবেদনপত্র তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা জমা দিয়ে যায় এবং সেই সব প্রতিষ্ঠানগুলো যখন তাদের কোনো পদ খালি হবে অথবা
এই ধরনের কোনো কর্মী দরকার হবে, তখন আবেদন পত্র যে জমা পড়েছে তাদের থেকে বাছাই করে উপযুক্ত কর্মীকে তারা চাকরি দিয়ে থাকে এবং স্বেচ্ছায় তারা আবেদনকারীরা স্বেচ্ছায় নিজেদের জীবন বৃত্তান্ত কাগজটা সেসব প্রতিষ্ঠানে জমা দিয়ে থাকে। সেখানে কিন্তু কারো রেফারেন্সে চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই ক্ষেত্রে শিক্ষার্থী নিজস্ব যোগ্যতাতে চাকরি তাদের বেশি হয়ে থাকে। তারপরে আমরা বলবো কর্মসংস্থান কমিশন। কর্মসংস্থান আমাদের দেশের কর্মসংস্থান কমিশন হচ্ছে পিএসসি। সেক্ষেত্রে ওরা সরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে আমাদের পিএসসি বা কর্মসংস্থান কমিশন বিসিএস এর মাধ্যমে কর্মী সংগ্রহ করে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে ওরা এগুলো কর্মী সংস্থান করে থাকে। এছাড়া কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও আছে কর্মসংস্থানের, তাদের কাছে বিভিন্ন কর্মীরা বা বিভিন্ন পর্যায়ের কর্মীরা তাদের আবেদনপত্র জমা দেয় অথবা তাদের জীবন বৃত্তান্ত জমা দেয় এবং সেই সংস্থাগুলো যে প্রতিষ্ঠানের যোগ্য মনে করবে সেখানে পাঠিয়ে সে কর্মীদের চাকরি পেতে সাহায্য করে। তারপরে আমরা বলবো বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা আছে, এমন কোনো শিক্ষা আছে কারিগরি শিক্ষা টাইপের। কারিগরি শিক্ষা ক্ষেত্রে সেখানে হাতে কলমে শিক্ষার সাথে সাথে শিক্ষাদানের মাধ্যমে তাদের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার জন্য তাদের পাঠানো হয় এবং তারা হাতে কলমে যে কাজটা শিখেছে সেই কাজটা তারা কাজ অনুযায়ী তারা বিভিন্ন সংস্থাগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে চাকরি পেয়ে থাকে। এই বৃত্তিমূলক শিক্ষার অর্থই হচ্ছে হাতে কলমে কাজ শিক্ষার সাথে শিক্ষাগতার একটা সার্টিফিকেট গ্রহণ করা। তারপর আমরা বলবো আউটসোর্সিং। আউটসোর্সিং হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন আবেদনপত্র সংগ্রহ করে বিভিন্ন সংস্থাগুলোকে স্বেচ্ছায় চাকরি দেওয়ার জন্য তাদেরকে আগ্রহী করে তোলা হয়। তারপর আছে আমাদের মেধা বিকাশ এবং মেধা শিকার এবং চাকরি মেলা। মেধা শিকারটা হচ্ছে এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা দেখে যে যোগ্য এবং দক্ষ কোনো কর্মী যদি কোনো প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠানে সেই যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মীর দ্বারা যদি প্রতিষ্ঠানে উন্নতি হয় বা বিভিন্ন আর্থিক উন্নতি হয়, প্রতিষ্ঠানে উন্নতি হয়, প্রতিযোগিতা টিকে থাকে, তখন সেই কর্মীকে কিন্তু ওরা মেধা স্বীকার করার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রলোভন দিয়ে সুযোগ সুবিধা বা অথবা যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজ দিতে পারবে এই চিন্তা করে এক কোম্পানির কর্মীকে আর এক কোম্পানিকে স্বীকার করে নিয়ে আসে। এটাকে বলা হয় মেধা স্বীকার। এবং প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই মেধা স্বীকারের মাধ্যমে যোগ্য এবং দক্ষ কর্মীকে ওরা স্বীকার করে নিয়ে আসে। তারপর আমরা বলবো চাকরি মেলা বা জব ফেয়ার। চাকরি মেলা বা জব ফেয়ার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বছর অন্তে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একসাথে হয়ে কোনো জায়গায় মেলা তৈরি করে এবং সেই মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আহ্বান করা হয় যে এখানে জব ফেয়ার বা চাকরি মেলা হচ্ছে, তোমরা অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তোমরা যদি অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে যে সকল প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হচ্ছ তোমার স্বেচ্ছায় সেই প্রতিষ্ঠানের বুথ তৈরি করা আছে, সেখানে তোমাদের জীবন বৃত্তান্ত জমা দিয়ে যাও। যখন কোম্পানি দরকার হবে তখন কোম্পানি তোমাদের ডেকে নিয়ে এসে তোমাদের চাকরি দেবে। জব ফেয়ারটা সারা বিশ্বে একসময় খুব প্রচলিত একটা পদ্ধতি ছিল, কিন্তু বর্তমানে যুগে তো আমরা ইন্টারনেটের সাথে বসবাস করি। এখন জব ফেয়ারের চাইতে ইন্টারনেটে বসে চাকরি খোঁজাটা অনেক আসলে মানে কি বলবো অনেক সহজ হয়েছে। এই জন্য মানুষ বিভিন্ন জায়গায় জব ফেয়ারে পার্টিসিপেট না করে, অংশগ্রহণ না করে ঘরে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো দেখে জব ভ্যাকেন্সি দেখে সেখানে কিন্তু আবেদন করতে পারে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে লাইভ ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করেছিলে তাদের সাথে আসলে আমাদের এই ক্লাস নিয়ে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে যা তোমরা আপাকে করতে পারবে। সে প্রশ্ন এবং কমেন্টস গুলো অবশ্যই কমেন্টস বক্সে লেখো এবং পরবর্তীতে আমরা যখন ক্লাস শেষ করব অথবা নিজে বসেই আমি কমেন্টসে
সে উত্তরগুলো দিয়ে যাব। আজকে আমরা শুরু করেছি ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায় কর্মী সংস্থান। আজকে আমরা যে অংশটুকু শুরু করেছি সেই অংশগুলো পর্যন্ত আমরা কর্মী সংগ্রহ উৎস পর্যন্ত করেছি। তার মানে আমাদের এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বাকি আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ক্লাসগুলো কিন্তু হয় প্রতি সোমবার এবং মঙ্গলবার। আজকে আমাদের সোমবারে ক্লাস হলো এবং এই সময়তে আগামীকাল মঙ্গলবার আবার তোমাদের সাথে দেখা হবে। শুধু দেখা হবে না, আমাদের একটা ক্লাস, সুন্দর ক্লাস প্রস্তুতি থাকবে। সেই ক্লাসের প্রস্তুতিতে আমাদের এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো আমরা শেষ করব এবং সেই পরবর্তী অংশগুলোতে কি কি থাকবে ক্লাস শুরু হওয়ার আগে আমরা বোর্ডে লিখে শুরু করব এবং ক্লাস শেষ করার পর আমরা কিন্তু এই অধ্যায়টা শেষ করে ফেলব এবং এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন হয়, বোর্ডগুলোতে এই প্রশ্নগুলি আমরা দেখে আমরা ক্লাস করব এবং আমি আশা করি আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ করার জন্য প্রশ্ন কি ধরন কিরকম হবে সেটাও কি সম্পূর্ণ করার জন্য পুরো সময়টা আমরা থাকব এবং আগামীকাল যথাসময় আমরা এই ক্লাসটা অংশগ্রহণ করব। আজকে যারা অংশগ্রহণ করতে পারো নাই তাদেরকে অবশ্যই তোমরা মেসেজ দিয়ে জানাবে, শেয়ার করে জানাবে। কোনো বন্ধু যেন বাদ না যায়, কোনো সহপাঠী যেন বাদ না যায়। মনে রাখতে হবে আমাদের অনলাইনের প্রতিটা ক্লাসই আমাদের খুব গুরুত্বপূর্ণ। কিশোর বাতায়ন আমাদের যে সুযোগ করে দিয়েছে, তোমাদের সাথে আমার সুযোগ, আমাদের সাথে তোমাদের সুযোগ, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সময়ের জন্য যারা আমরা ঘরে আছি। ঘরে থেকেও কিন্তু আমরা বিরাট একটা প্ল্যাটফর্মে অনলাইনে লাইভে ক্লাস করছি এবং এই ক্লাসটাতে আমরা আশা করি কলেজে না যেয়েও আমরা প্রিটেস্ট পর্যন্ত আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করব, উপকৃত হব এবং আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখব। বিভিন্ন সময়ে আপনাকে কমেন্টস করে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে আপনার কাছ থেকে সবকিছু জেনে নেব। তো আমরা কালকে সেম টাইম আমরা একসাথে হচ্ছি লাইভ ক্লাসে, সব বন্ধুরা একসাথে থাকবে। সব বন্ধুকে অবশ্যই আমরা জানাবো আমাদের ক্লাস হচ্ছে। আমি কোহিনুর আপা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।